এক ফেলে আসা পথে ফিরে দেখা। যে দুটি হাত একসময় একে অপরের হাত ধরে সময়কে জোর করে বলেছিল, আমরা একসঙ্গে থাকবো পরিস্থিতি যেমনই হোক। আজ সেই হাতের মাঝেই এক নিঃশব্দ দেওয়াল দাঁড়িয়ে গেছে, যা না সময় ভাঙতে পারে না পরিস্থিতি। শুধু একটি মাত্র আশা ছিল, যা বহু বছর পর আবার সেই মোড়ে নিয়ে এলো, যেখানে একদিন একসঙ্গে হাঁটতেন তারা। অরিজিৎ সেদিন এক পুরনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কাজটা ছোট ছিল, কিন্তু লোকেশন ছিল পুরনো, সেই পাড়ায় যেখানে এক সময় সে তার স্ত্রী মোহনার সঙ্গে বসে চা খেতে যেত। গলিগুলো এখনও একই রকম ছিল, কিন্তু দোকানগুলোর নাম বদলে গেছে। কিছু দেওয়াল নতুন করে রং করা হয়েছে, কিছু কিছু স্মৃতি এখনও সেই ইটের ফাঁকে চুপচাপ লুকিয়েছিল। গাড়ির থেকে নামতেই অরিজিৎ যেন অতীতে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে এক কোণায় পৌঁছে তার নজর পড়ল এক ছোট্ট দোকানের দিকে। এক কাঠের ঠেলা গাড়ি, যেখানে কিছু আম, কলা, কমলা আর কিছু শাকসবজি সাজানো ছিল। পাশেই এক পুরনো গ্যাসের চুলা, যাতে চা ফুটছে। পাশে রাখা দুটি বেঞ্চি, একটা লোহার ট্রাঙ্ক আর কিছু গ্লাস ও কাপড়ের ব্যাগ। সেই গোটা সেট আপের মাঝে দাঁড়িয়েছিল এক নারী, শ্যামলা গায়ের রং, ঘামে ভেজা কপাল, কপালে একটি বড় তিল, আর হাতে চায়ের কেটলি। সে কখনো চা ছেঁকে দিচ্ছে, কখনো ফল মুছছে, কখনো কোনো কাস্টমারকে বলছে, কিরে বসার চা না ফল। অরিজিৎ থমকে গেল। সেই মুখ, সেই চলাফেরা, কপালের তিল, সব কিছুই চিনতে পারার মতো ছিল, কিন্তু বিশ্বাস করা যায় এমন নয়। সে ছিল মোহনা। হ্যাঁ, সেই মোহনা, যার সঙ্গে তার 7 পাকে বাঁধা পড়েছিল সে, যার সঙ্গে বলেছিল, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আর আজ সে দাঁড়িয়েছে আছে রোদে, একটা ছোট্ট চা আর ফলের দোকান চালাচ্ছে। হয়তো জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, হয়তো নিজের মেয়ের চিকিৎসার ভার একা টানছে, কিংবা হয়তো নিজের আত্মসম্মান বাঁচাতে প্রতিদিন নিজেকে একটা নতুন যুদ্ধের জন্য প্রস্তুত করছে। অরিজিতের ঠোঁট শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বার করে মুখ ঢেকে নিল। সে এখন আগের মতো ছিল না। মুখ ফেটে উঠেছে, গায়ের রং উজ্জ্বল হয়েছে, দামি জামা কাপড় পরছে, আর চলনে এতটাই মর্যাদা এসে গেছে। কিন্তু সে এক মুহূর্তে সেই সব নারীর সামনে দাঁড়িয়েছে। সে আবার সেই পুরনো অরিজিৎ হয়ে গিয়েছিল, যে মোহনার চোখ দেখতেই তার মনের কথা পড়ে ফেলত। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ভিড় ছিল, কিন্তু কোনো শব্দ বা কোনো আসছিল না, কেবল এক টানা ভেতরের আওয়াজ। মোহনা তার কাছে ব্যস্ত ছিল, তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু মনোভাব এখনো আপোষহীন। অরিজিৎ নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে তার পাশে গিয়ে দাঁড়ালো, একটু সাইডে। মোহনা চোখ না তুলে বলল, কি নেবেন স্যার, চা না ফল? অরিজিতের গলা কাঁপছিল, কিন্তু নিজেকে সামলে সে বলল, 1 কাপ চা, কড়া চা, আর কিছু আম দিন। মোহনা চা ছাঁকতে শুরু করলো, আর ব্যাগ থেকে আমের ঝুড়ি বের করলো। অরিজিতের চোখ পড়ল ঝুড়ির পাশে রাখা একটি পুরনো ছবিতে। সেখানে এক ছোট্ট মেয়ের হাসি মাখা মুখ, দুর্বল চেহারা, কিন্তু চোখের আলোর ঝলক, যেন আজও কাউকে বাবা বলার আশা আছে। সে থমকে গেল। ছবিটা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল, কিন্তু সে এখনো নিজেকে কিছু বলেনি, সামনে যাওয়ার সাহসও করেনি। শুধু বলল, এই আম কত? মোহনা বলল, সকালে এনেছি স্যার, মিষ্টি, একটু শুকিয়ে গেছে, তাই 100 টাকা কেজি, খেয়ে দেখুন। অরিজিৎ বলল, সবগুলো দিন। মোহনা একটু চমকে উঠল, কিন্তু হাসল না, চুপচাপ ওজন করতে লাগলো। 8 কেজি 800 টাকা হবে। অরিজিৎ চুপচাপ পকেট থেকে দুটো 500 টাকার নোট দিল।
মোড় ঘুরে চলে যাওয়ার সময় পেছন থেকে মোহনার গলা এলো, স্যার 200 টাকা বেশি দিলেন, ভিখারি নই আমি। অরিজিৎ থেমে গেল। মোহনা কাছে এলো, তার হাতে 200 টাকা ধরিয়ে দিয়ে বলল, সম্মান বাঁচাতে এই দোকান, দুর্বল নই আমি। অরিজিতের চোখে জল এসে গেল। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর জড়ানো গলায় বলল, তোমার স্বামী কিছু করে না? মোহনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর কেটলি রেখে বলল, 12 বছর আগে ডিভোর্স হয়ে গেছে স্যার। অরিজিতের বুক চেপে ধরল, যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। সে মুহূর্ত থেমেই রইল, তারপর নিজের ব্যাগ সামলে আস্তে আস্তে সরে যেতে লাগলো। কিন্তু তার চোখ এখনও সেই ছবিতেই আটকে ছিল। মোহনা এখন আম গুছিয়ে নিচ্ছিল, গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছে, ব্যাগে বাকি ফলগুলো ভরে একটা ছোট পেটি কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। অরিজিৎ দূরে দাঁড়িয়েছিল, হাতে ব্যাগ ছিল, কিন্তু ভেতরে এক ঝড়। তার মন চলছিল, ও কি আমার মেয়ে? আমি কি সত্যিই সব হারিয়ে ফেলেছি? সে বেশি দূর ভাবতে পারল না, তার পা নিজেই মোহনার পেছনে আটকে শুরু করল। গলি অনেকটাই একই রকম, ঝুলে থাকা বিদ্যুতের তার, ছাদের থেকে ফোঁটা ফোঁটা জল পড়া, দেওয়ালে মলিন পোস্টার, আর প্রতিটি দরজার সামনে ক্লান্ত জীবন। মোহনা সেখানে পৌঁছালো। সেই বাড়িটা আলাদা ছিল, একটা ভাঙা চোরা ছোট্ট বাড়ি, সামনে বারান্দায় 2 খাটিয়া, একটা বুড়ি শুয়ে আছে, শুকনো হাত পা, ফাঁকা চোখে আকাশের দিকে তাকিয়ে। অন্য খাটিয়ায় একটা 10 বছরের মেয়ে, কালো, দুর্বল, চুপচাপ। পাশে একটা খেলনা ছিল, কিন্তু সে ছুঁতেও চাচ্ছিল না। অরিজিৎ থমকে গেল। মোহনা দরজা খুলে ভেতরে গেল, কিন্তু তার চোখ আটকে ছিল সেই মেয়েটির ওপর। সে মেয়েটি যে খাটিয়ায় শুয়ে আছে, না নড়ছে না কিছু বলছে। সে পায়েল ছিল, তার নিজের মেয়ে। আজ আর কোনো ছবি নয়, এখন সত্য সামনে। অরিজিৎ আস্তে করে 1 পা বাড়ালো, কিন্তু বুকের ভেতর টান ধরল। তার মেয়ে এত দুর্বল, এত চুপ। তার মনে পড়ল, যখন পায়েল 1 বছরের ছিল, তাকে ছেড়ে গা থেকে নামতেই চাইতো না সে। আজ সে একা খাটিয়ায় পড়ে আছে, যেন জীবনও রাগ করে আছে। সে আর এগোতে পারল না, শুধু ছায়ার মতো দাঁড়িয়ে দেখছিল। চোখ ভিজে গেল, মনে হলো এত ছোট্ট প্রাণটা আমার ভুলের শাস্তি পাচ্ছে কেন। ঠিক তখনই মোহনা ভেতর থেকে এলো, হাতে পানির গ্লাস। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর অরিজিতের দিকে এগিয়ে এলো। মুখে না রাগ না বিস্ময়, শুধু এক ক্লান্ত ক্ষীণ শান্ত কণ্ঠস্বর। এখানে পর্যন্ত এসে গেছো? অরিজিৎ কিছু বলতে পারল না, চোখ নিচু করে ফেলল। মোহনা পায়েলের দিকে তাকালো, তারপর অরিজিতের চোখে চোখ রেখে বলল, এখন দেখলে বুঝতেও পারছো হয়তো একা চলা কতটা কঠিন। অরিজিৎ কাঁপা গলায় বলল, ও ও পায়েল তো? মোহনার চোখ ভিজে উঠল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। হ্যাঁ, ওই যে এক সময় তোমায় বাবা বলতো, আর এখন শুধুই শুয়ে থাকে, অসুস্থ। অরিজিৎ কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না তো এসব, এত কিছু। মোহনা কথা কেটে দিল, জানলে কি করতে? অরিজিৎ চুপ করে গেল, পায়েলের দিকে তাকালো। সে এখনো চুপচাপ। একটু পরে পায়েল আস্তে করে পাশ ফিরে চোখ খুলল। তার চোখে ছিল না রাগ না আনন্দ, শুধু এক শূন্যতা, যেন জিজ্ঞেস করছিল, তুমি কোথায় ছিলে এত বছর বাবা? মোহনা ধীরে ধীরে বলল, যদি সত্যি কিছু করতে চাও তাহলে একবার সামনে এসে দাঁড়াও, প্রেতের মতো নও, একজন বাবা হয়ে দাঁড়াও। বাকিটা গল্পে যেমন ঘটেছে তেমনই চলবে। পায়েলের স্পর্শ, তার গলা জড়িয়ে ধরা, অরিজিতের কান্না, সেই নতুন শপথ, সেই নতুন সকাল, সেই নতুন সম্পর্কের শুরু। মোহনার হাতে চুড়ি আর মঙ্গলসূত্র, পায়েলের নতুন বই আর হাসি, আর শেষমেশ সেই পুরনো ভাঙা ঘরটি না আবার বাড়ি হয়ে উঠেছে।
এইখানেই গল্পের শেষ নয় বন্ধুরা, এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। বন্ধুরা, কখনো কখনো আমরা চুপ থেকে সম্পর্ক ভেঙে ফেলি, কিন্তু যখন ভাগ্য আবার সুযোগ দেয় তখন সেটা শাস্তি দিতে নয়, একটা আয়না নিয়ে আসে যাতে আমরা দেখতে পারি কি কি হারিয়েছি আমরা। আপনার কি কখনো এমন হয়েছে? আপনি কি কারো ফিরে আসার অপেক্ষায় আছেন? নিচে মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।